সবাইকে স্বাগত দীপ্তর সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। নারীদের জন্য রাজধানীতে আজ চালু হয়েছে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর নারী। তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নারীদের জন্য 14টি বাস 13টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় 10টি রুটে 10টি বাস চলবে, একটি বাস একতলা এবং বাকি 9টি দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে 2টি দ্বিতল বাস এবং বগুড়ায় 2টি রুটে 2টি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে। বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে। উদ্দেশ্যটা হচ্ছে একটি, যে নারীরা পাছে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে, সার্ভিস পাবে। বাস থেকে নামার পর সময়ও সে একটা যাত্রী বান্ধব নামার পরিবেশ পাবে। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ গণমাধ্যমকে তথ্য জানিয়েছে প্রসিকিউশন, মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করা হয়েছে। 2013 সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে 57 জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। আজ রাজধানীর বাংলাদেশ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলন 2026-এ তিনি এই কথা বলেন। রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সরকার সহায়ক পরিবেশ তৈরি করবে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। আসুন আমরা সকলে মিলে কাজ করি। আমরা সকলে মিলে যদি যার যার যেটা কাজ দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালনের চেষ্টা করি, সেখানেই আমরা চেঞ্জটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সরকারকে দয়া করে সহযোগিতা করবেন। যারা ট্যাক্স দিবেন ওনাদেরকেও যেরকম সহযোগিতা করতে হবে, ওনাদের উপরে যাতে ট্যাক্স পেয়ার যারা তাদের উপরেও যাতে কোনো রকমের প্রেশার না হয়, কিন্তু একই সাথে ওনারা অনুপ্রাণিত হয়, মানুষ যাতে অনুপ্রাণিত হয় যে ঠিক আছে আমার ট্যাক্সটা দিতে হবে, আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্য সেবা পাবো, ট্যাক্সটা দিলে আমাদের সন্তানরা এডুকেশনের সুবিধা পাবে, ট্যাক্সটা দিলে আরও সোশ্যাল বেনিফিট, অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে, সেই জন্য আপনাদেরকেও মনে হয় একটু এই ব্যাপারেও মনোযোগী হতে হবে, আমাদের সকলকেই হতে হবে। জোয়ার ভাটার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। জোয়ার এলেই পানিতে তলিয়ে যায় ঘরবাড়ির রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা, ফলে সৃষ্টি হয় চরম ভোগান্তি। 1998 সালে শুরু হওয়া বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ন প্রকল্পটিতে এখন বসবাস করেন প্রায় 3 শতাধিক পরিবার। প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টি এবং জোয়ারের পানিতে প্লাবিত হয় এখানকার প্রতিটা ঘর এবং চলাচলের মূল যে সড়কটি সেটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই ভোগান্তির মধ্যে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকসই বেড়িবাঁধ সহ কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। প্রতি বছর বর্ষার মৌসুম আসলে জোয়ারের পানিতে প্রত্যেকটা পরিবারের ডুবতে হয়, আর ভাটা হলে শুকায়। মাঝিডাঙ্গায় আশ্রয়ন প্রকল্পে আজ কতটা বছর আমরা এরকম ভুক্তভোগী। আজ 5-7 দিন রান্না বান্না আমাকে চলেন, আমরা ঘরে থাকতে পারি না। আমরা প্রত্যেকটা বছর আমরা পানিতে একদম ঘর বাড়ি সব তলায় যায়, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। প্রতিদিন পানি ভেঙে আমাকে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। 3 শতাধিক পরিবারের প্রায় 2000 বাসিন্দার এখন রয়েছে চরম ভোগান্তির মধ্যে। জলাবদ্ধতার কারণে যে মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা এখানে এসেছি এবং দুর্যোগ পরবর্তী সহযোগিতা হিসেবে আমরা এই পানিবন্দী মানুষদেরকে আমরা কিছু খাদ্য সহায়তা প্রদান করছি এবং
পরবর্তীতে আমরা এখানকার স্থায়ী সমাধানের জন্য চিন্তা ভাবনা করছি। মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এখন একটাই দাবি, বছরের পর বছর ধরে চলতে থাকা এই ভোগান্তির অবসান এবং একটি টেকসই বেড়িবাঁধ। মামুন আহমেদ, দীপ্ত সংবাদ, বাগেরহাট। রাজশাহীতে এবার পাটের ফলন ভালো হয়েছে, মিলছে প্রত্যাশিত দামও। ফলে মাঠে মাঠে ফিরেছে ব্যস্ততা, আর কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। একসময় লোকসানের কারণে যে পাট চাষ ছেড়ে দিচ্ছিলেন অনেক কৃষক, এবার সেই পাটই তাদের নতুন করে আশার আলো জগাচ্ছে। গতবার চেয়ে এবারে ফলন ভালো হয়েছে পাটের। কৃষকের 1 বিঘা জমিতে 10 থেকে 12 মণ পাট হবে। বরাবর যে চাকরা যে দামে চলছে, এরকম দাম থাকলে কৃষকের লাভজনক হবে। গতবারও ফলন ওরমই 9-10 মণ ছিল, দাম পাইছি কম। আগের তুলনায় 70% জমিতে শুধু পাট আর পাট, ধরেন যেগুলা পেঁয়াজ রসুন আসছিল, এছাড়াও এক্সট্রা গমের জমিগুলা সম্পূর্ণই পাট। এবারে পাটের দামটাও একটু ভালো আছে, তাতে বোঝা যাচ্ছে যে গতবারকার থেকে এবারে লাভবানটা একটু কৃষক বেশি হবে। ইতিমধ্যেই এবছরের পাটের আমাদের 50 ভাগের মতো পাট আমাদের পত্তন সম্পন্ন হয়েছে। কৃষকরা বাজার মূল্য এখন পর্যন্ত যেটা পাচ্ছে ভালো পাচ্ছে। আশা করি এবছর কৃষকরা পাটের ভালো দাম পাবে। ভালো ফলন, বাজারে ন্যায্য দাম আর বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় রাজশাহীর কৃষকদের বিশ্বাস, হারানো গৌরব ফিরে পেতে পারে বাংলাদেশের সোনালী আঁশ। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2025 সালে বিশ্ব জুড়ে অন্তত 350 জন দাতব্য কর্মী নিহত হয়েছেন। তাদের একটি বড় অংশ প্রাণ হারিয়েছে গাজা ও সুদানে। গতকাল বিশ্ব মানবিক দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়। ইসরায়েলি হামলা চলাকালে গাজায় 186 জন নিহত হয়েছেন, আর আফ্রিকার দেশ সুদানে প্রাণ হারিয়েছেন 71 জন। 2024 সালে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছিল 377 জন দাতব্য কর্মী। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমান যদি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তিতে বাধা সৃষ্টি করে, তাহলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ট্রাম্প জানান, হরমুজের বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং পৃথকভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে করা সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছেন ট্রাম্প। বরং ইরানকে আত্মসমর্পণের জন্য সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। খেলার খবর। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার FM বোরহানউদ্দিন। সোমবারের এই অনুষ্ঠানে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা অংশ নেন। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে স্বাগতিকদের 9 উইকেটে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। দেশের বাইরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।